সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের আমার শিক্ষালয় চ্যানেলে স্বাগত। যারা নতুন মাধ্যমিক উঠেছো বা সামনে মাধ্যমিক পরীক্ষা দেবে সকলের কাছে আজকের এই ভিডিওটা খুব কাজের বা একান্তই প্রয়োজন। কারণ বাংলা টেক্সের প্রথম অধ্যায় জ্ঞানচক্ষু যে গল্পটি আছে তার সংক্ষিপ্ত আলোচনা আমি উপস্থাপন করব, যেটা খুব সহজেই তোমাদের কাছে বোধগম্য হবে বা খুব সহজে উপলব্ধি করতে পারবে। কারণ এই টেক্সটটা সামান্য আগে পরে করে একটু বুঝে নিলে বা পড়ে নিলে খুব সহজেই বিষয়টা জানা যায়। যদিও অধ্যায়টা বা বিষয়টা খুবই সহজ, তবুও একটু সাজিয়ে পড়ে নিলেই আরো অনেক সহজ তোমাদের কাছে হয়ে যাবে। তবে ভিডিওটি শুরু করার আগে সকলকে জানাই বা সকল শিক্ষার্থীদের জানাই, আমার এই শিক্ষালয় চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো আজকের প্রতিবেদন শুরু করি। দশম শ্রেণীর প্রথম টেক্সট বা প্রথম অধ্যায় বাংলার জ্ঞানচক্ষু। জ্ঞানচক্ষু আশাপূর্ণা দেবীর লেখা। তবে প্রথমেই জানবো কয়েকটা জিনিস। জ্ঞানচক্ষু শব্দটির অর্থ কি? প্রকৃত জ্ঞানের উন্মেষ বা বোধোদয় বা আত্মচেতনা। অর্থাৎ কোনো বিষয়ে তুমি একটা জানতে যে এটা নিশ্চিত ঠিক, কিন্তু পরক্ষণে বা অনেক পরে তুমি জানতে পারলে এটা ঠিক না, ভুল, এটা ঠিক। পরবর্তীকালে যে তোমার সঠিক ধারণা হলো সেই সম্পর্কে ধারণাকে জ্ঞানচক্ষু বলা হয়। এই জ্ঞানচক্ষু গল্পটি ছোট গল্পধর্মী রচনা। এর মূল গ্রন্থের নাম কুমকুম এবং এই লেখিকার বিশেষ বিশেষ লেখার মধ্যে জ্ঞানচক্ষু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। চলো টেক্সট অনুযায়ী শুরু করি। ফার্স্ট খাতায় আমি লিখে রেখেছি তোমাদের জন্য টেক্সটের পাঠ। প্রথম পাঠ হিসাবে 10 থেকে 11 পাতা, দ্বিতীয় পাঠ 12 পাতা, তৃতীয় পাঠ 11 থেকে 12 পাতা, চতুর্থ পাঠ 12 থেকে 14 পাতা। এইভাবে একটু সাজিয়ে নিলেই বিষয়টা খুব সহজে উপলব্ধি হবে। যেমন ধরো প্রথম পাঠটা তোমরা দাগ দিয়ে নাও। প্রথম পাঠ প্রথম থেকে ঠিক 11 পাতার মাঝামাঝি যে প্যারাটা, এই প্যারাটা পর্যন্ত প্রথম পাঠ। প্রথম পাঠ বলে লিখে রাখলাম, প্রথম পাঠ। প্রথম পাঠটায় কি আছে? যে তপন মামা বাড়ি গেছে তার ছোট মাসির বিয়েতে। কয়েকদিন আগেই তার ছোট মাসির বিয়ে হয়ে গেছে। সেই ছোট মাসির যার সাথে বিয়ে হয়েছে সে নাকি একজন লেখক, তার অনেক বইও ছাপা হয়েছে। তাই সেই লেখক মেসোকে দেখে তার একটা ভুল ধারণা ভেঙে গেল। সে কখনো লেখককে দেখেনি কাছ থেকে, আর এত কাছ থেকে দেখা যায় সেটাও সে জানতো না। লেখক যে সাধারণ মানুষ হয় সে বিষয়ে তার সন্দেহ ছিল, কিন্তু তার নতুন মেসোকে দেখে তার জ্ঞানচক্ষু খুলে গেল। কোথাও উল্টো পাল্টা নেই, সব একবারে নিছক মানুষের মতো। একইভাবে সে দাড়ি কামান, সিগারেট খান, খেতে বসে এত ভাত খাওয়া যাবে না এই কথা বলেন, অর্ধেক তুলে দেন, স্নানের সময় স্নান করেন, সব কিছু একই। এবং খেতে বসে তর্ক করেন বা খেতে বসে তুলে দেন, আর শেষ পর্যন্ত খবরের কাগজ পড়তে পড়তে বলে দেশের কিছু হবে না। এই সকল বিষয়গুলি সাধারণ মানুষ যা করে সে তাই করে। তাই মামা বাড়িতে ছোট মেসোকে দেখে তপনের ইচ্ছা হলো যে তারও লেখক হতে বাধা নেই। অর্থাৎ তার মেসো যখন সাধারণ মানুষ হয়ে বই লিখছে, লেখক হয়েছে, তাহলে তার লেখক হতে বাধা কোথায়? ঠিক এখান থেকে এই বাধা কি, ঠিক তার পরের পর্ব আসছি দ্বিতীয় পাঠ বলে। ঠিক এই জায়গাটা একটু দেখে নাও। 12 পাতার
প্রথম দিক থেকে আর একদম 12 পাতার শেষের দিক পর্যন্ত এটা দ্বিতীয় পর্ব বা দ্বিতীয় পার্ট। দ্বিতীয় পার্ট একটু লিখে নাও বা দেখে নাও। এরপর দেখো এই পার্টটা কি পড়ছি বা এই পার্টটা কি আছে, ওর সঙ্গে কতটাই কানেক্টেড। তপন ভাবছে তার ছোট মেসো যেহেতু একজন সাধারণ মানুষ এবং লেখক, তাহলে আমার কথাই লেখক হতে বাধা। তাছাড়া সে আরো ভাবছে যে গল্প সম্পর্কে সে তো আগে রাশি রাশি পড়েছে বা বস্তা বস্তা পড়েছে, গল্প জিনিসটা কি সে তো জানে। শুধু এটাই জানা ছিল না যে সাধারণ মানুষই যে লিখতে পারে, তাই নতুন মেসোকে দেখে সে জানতে পারল। তাই সবাই যখন দুপুরবেলা ঘুমাচ্ছে, সে একটি খাতা আর পেন নিয়ে 3 তলা সিঁড়িতে উঠে একা আসনে বসে বা একভাবে বসে একটি গল্প লিখে ফেললো। গল্পটা নিজেই লিখে নিজেই পড়ে দেখে তার গায়ে কাঁটা দিয়ে আছে, অর্থাৎ তার গল্পটা যেন সত্যিকারের গল্পের মতো হয়েছে। তাই সে অবাক হয়ে গেল এবং উত্তেজনার অনুভব নিয়ে খুব তাড়াতাড়ি নেমে এসে তার ছোট মাসিকে দেখায়। ছোট মাসি তার থেকে বছর 8 বড়, তাই মামা বাড়ি গেলে তার কাছেই থাকে, সেই যেন তার কাছে বন্ধুর মতো মেলামেশা করে। তাই সর্বপ্রথমে মাসিকেই দেখায়। তবে মাসি যেন বিয়ের পর একটু মুরব্বি মুরব্বি হয়ে গেছে, তাই সে গল্পটা পুরো না পড়েই বলে ফেললো, ও মা, এ তো বেশ রে, কোথা থেকে টুগলিফাই করিস নে তো। তপন তখন বলে ওঠে, আহ, ছোট মাসি ভালো হবে না বলছি। তখন ছোট মাসি বলে, আরে দাঁড়াও না, দেখি তো, তুমি অপেক্ষা করো, তোমার মেশোকে আমি গল্পটা দেখিয়ে আনি। এই পর্যন্ত আমাদের দ্বিতীয় পর্ব। তৃতীয় পর্ব দেখো ঠিক এই জায়গা থেকে, এখান থেকে একেবারে এই পর্যন্ত, এটা হচ্ছে তৃতীয় পর্ব। তৃতীয় পর্ব বা তৃতীয় পার্ট। দেখো ওইটার সঙ্গে ম্যাচিং। ওখানে কি ছোট মাসি গল্পটা নিয়ে মেসোকে দেখানোর জন্য কথাটা বলেছে তপনকে। গল্পটা নিয়ে কোথায় যাচ্ছে মাসি? মেসো মশাই একজন কলেজে প্রফেসর, তার গ্রীষ্মের ছুটি চলছিল বলে তাই শ্বশুর বাড়িতে কয়েকদিন রয়ে গেছে। তখন গ্রীষ্মের দুপুরবেলা সে ঘুমাচ্ছে যে ঘরের দিকে, সেই ঘরের দিকে ছোট মাসি যেতে লাগলো। তখন কিন্তু একটু উপর থেকে না না করছে, কিন্তু মন থেকে চায় সে তার গল্পটা ছোট মেসোকেই দেখানো হোক, তাই আনন্দও হয়। কিন্তু ছোট মাসি তার নানা উপেক্ষা করেই গল্পটা নিয়ে মেসোর কাছে উপস্থিত হয়। তার হইচইতেই মেসোর ঘুম ভেঙে যায়। তপন মনে মনে ভাবে, রত্নের মূল্য জহুরির কাছে, অর্থাৎ যিনি একজন লেখক তিনি আমার গল্পটা সঠিক কি ভুল বুঝতে পারবেন। যেমন একজন জহুরি রত্নকে চিনতে পারে, সঠিক বা নকল কি আসল, ঠিক সেই রকম মেসোও এখানে আমার লেখাটায় যথার্থ বিচার করবে। তাই সে মনে মনে আনন্দ পায়। ঠিক একটু পরেই মেসো তাকে ডেকে পাঠায়। তপনের গল্প ভালো হয়েছে বলে জানালে তপন একটু ভাবে যে নতুন নতুন বিয়ে বাড়িতে নতুন নতুন কুটুম হিসেবে সে হয়তো ঠাট্টা করছে, কিন্তু তার মেসোর কথা সত্য ভেবেই একটু আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে উঠল। তখন মাসি বলল যে ঠিক আছে, তাহলে মেসোর উপযুক্ত কাজ হবে তুমি যদি গল্পটা ছাপিয়ে দাও। নতুন মেসো বলে, সন্ধ্যা তারার পত্রিকাকে না বললে সে কিন্তু না করতে পারবে না, অর্থাৎ সন্ধ্যা তারার পত্রিকার মাধ্যমে তার ছোট মেসোর গল্প প্রকাশিত হয়, তাই সেই সন্ধ্যা তারার পত্রিকার সম্পাদককে তিনি চেনেন, তাকে বললেই হয়তো তার গল্প ছাপিয়ে দেবে। ব্যাস, পরে পাতায় উল্টাও বিকেলের চায়ের টেবিলে কথাটা ওঠে। কোন কথাটা? তপনের গল্প ছাপানো হবে। সবাই তপনের গল্প শুনে হাসে, কিন্তু মেসো তাদের বলে, না না, তপনের হাত আছে। কারণ এই বয়সে যে কোনো ছেলে মেয়ে গল্প লিখতে বসলে কি হয়, রাজা রানীর কথা, খুন অ্যাক্সিডেন্টের কথা, না খেতে পেয়ে মরে যাওয়ার কথা, এই সব নিয়ে লেখে। কিন্তু তপন তা করেনি। সে কি করেছে? সে স্কুলে ভর্তি হওয়ার প্রথম দিনের অভিজ্ঞতা অনুভূতির বিষয় নিয়ে গল্প লিখেছে। ওর হবে। তপন শুনে অবাক হয়ে যায়।
তারপর ছুটি ফুরলো, মেসো গল্পটি নিয়ে চলে যায়। তপন কৃতার্থ হয়ে বসে আছে। ঠিক দেখো তার পরের পর্যায়ে চতুর্থ পাঠ এখান থেকে। কিন্তু গেলেন তো গেলেনই একদম শেষ পর্যন্ত। কিন্তু গেলেন তো গেলেনই, সেই যে গল্পটা নিয়ে গেলেন এখনো তার কিছু খবর নাই। এদিকে তপনও বাড়িতে ফিরে এসেছে। বাড়িতে ফিরে এসে দেখে বাড়িতে তার নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। উঠতে বসতে সবাই ঠাট্টা তামাশা করে। উঠতে বসতে সবাই ঠাট্টা তামাশা করে। কিন্তু এর মধ্যেই তপন যেন 2-3টে গল্প লিখে ফেলেছে। এই যেন তপনকে নেশায় পেয়েছে। চতুর্থ পাঠ 12 পাতার একদম শেষের দিক থেকে কিন্তু গেলেন তো গেলেনই এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত হচ্ছে চতুর্থ পাঠ। চতুর্থ পাঠ চতুর্থ পাঠ চতুর্থ পাঠের বিষয়টি কি আছে? মেসো গল্প নিয়ে চলে গেছে ছাপাতে দিয়ে বলে, কিন্তু তপনও তার মামা বাড়ি থেকে বাড়ি ফিরে এসেছে। এদিকে বাড়িতে নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। উঠতে বসতে সবাই তাকে ঠাট্টা করে। তবুও তপন 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে। লুকিয়ে লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়াশোনা শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে সে ভুলেই গেছে। এমন সময় বিষণ্ণ মনে বসে আছে, ঘটল সেই ঘটনা। কি? ছোট মেসো আর মাসি তাদের বাড়িতে উপস্থিত, হাতে একটা সন্ধ্যাতারার পত্রিকা নিয়ে। তাদের দেখে তার তপনের বুকে রক্ত যেন ছলকে ওঠে। সত্যি কি তাই? তার গল্প ছাপা হয়েছে? সত্যিকারের ছাপার অক্ষরে শ্রী তপন কুমারের নাম লেখা থাকবে? হাজার হাজার ছেলে মেয়ে হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটতে পারে? সত্যি ঘটেছে। সে ভাবলো সত্যি সত্যি আমার গল্পটা ছেপেছে, তাই খুব আনন্দ হচ্ছে। সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায়। সারা বাড়িতে শোরগোল পড়ে যায়। তবে তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে, ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকা সকলের হাতে হাতে ঘোরে, সকলের একবার করে দেখে আর বলে, বারে চমৎকার লিখেছো তো। মেসো একটু মৃদু হেসে বলে, একটু আধটু কিন্তু কারেকশন করতে হয়েছে, নেহাত তো কাঁচা হাতের লেখা। মাসি বলে, তা ঠিক, নতুন নতুন অমন হয়। কথাটা ক্রমশ ছড়িয়ে পড়ে। কোন কথাটা ছড়িয়ে পড়ে? ওই কারেকশনের কথাটা। সবাই তাকে বলে, তার বাবা, তার কাকা, সবাই বলে যে তপন লিখলো অমনি ছেপে দিল সন্ধ্যাতারা পত্রিকা। নিশ্চয়ই তার মেসোর সাহায্য হয়েছে, তাকে সবাই বলে। তার কাকা বলে যে আমাদের এরকম একটা মেসো থাকলে আমরাও লিখতে পারি। যাই হোক, ছোট মাসি তখন বসে বসে চা খাচ্ছে ডিম ভাজার সঙ্গে, মেসো কফি খাচ্ছে। আর অন্য কোনো কথা নেই, শুধুমাত্র মেসোর মাহাত্ম্যের কথা আলোচনা হচ্ছে। তপন যেন সেখান থেকে হারিয়েই যায়। আহ্লাদে হবার যে কথা ছিল সেইটা কিন্তু তপনের মধ্যে আর নেই। যে আনন্দটা হওয়ার কথা ছিল তপনের মধ্যে নাই, কারণ সেখানে মেসোর গুরুত্বই বেশি হয়ে উঠেছে। অনেকক্ষণ পর তার মা তাকে পড়তে বলে, কিন্তু তার দ্বিধা জাগে, লজ্জা লাগে। তাই তপনকে পড়তে বলায় সে গলা ভেঙে পড়তে শুরু করে। কেসে গলা পরিষ্কার করে, কিন্তু এ কি, পড়তে বসে দেখে সব গল্পটা আগাগোড়া কারেকশন করে দিয়েছে, সব যেন নতুন অক্ষর, নতুন শব্দ। এর মধ্যে তপনের লেখা একটুও নেই। তার মানে তার মেসো সমস্ত আগাগোড়া গল্পটিকে নিজের হাতে নতুন করে লিখেছে। সবাই শোনে, তপন পড়তে পড়তে কিন্তু থেমে যায়, সে আর পড়তে পারছে না। তখন তাকে ধমক দেয় তার মা। তারপর তপন আবার গড়গড়িয়ে পড়ে যায়, কিন্তু তার মাথায় কোনো কিছুই ঢুকে না। তবুও পড়ার শেষে ধন্যে ধন্যে পড়ে যায়। এবার আরো একবার রব ওঠে, তার মেসো গল্পটা ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়।
তপন ছাদে উঠে গিয়ে জামা তুলে চোখের জল মোছে। আর সে অনুভব করে আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কারণ সে যেটা ভেবেছিল সেটা হলো না, অর্থাৎ নিজের লেখা গল্প প্রকাশিত হবে, সেটা হলো না। তাই সে দুঃখে মুহূর্তে গভীরে সংকল্প করে কোনোদিন কখনো যদি সে গল্প লেখে, সে নিজের কাঁচা লেখা নিজেই ছাপাতে দিয়ে আসবে। তাতে যদি ছাপা হয় হোক আর নাই হোক। তপন তবুও কারো সাহায্য নেবে না। কারণ পড়তে বসে নিজের লেখা না পড়ে অন্য লেখা পড়লে এটা যেন তার কাছে সবচেয়ে অপমানের এবং দুঃখের। এই পর্যন্ত শেষ আছে। তাহলে জ্ঞানচক্ষু বলতে দু জায়গায় জ্ঞানচক্ষু বা প্রকৃত জ্ঞান হয়েছে। কোথায়? তার নতুন মেসোকে দেখে যখন সে বুঝতে পারলো লেখক মানে সাধারণ মানুষ, ঠিক এই যে নতুন মেসোকে দেখে এই জায়গায় একটা জ্ঞানচক্ষু একবার হয়েছে। আর একদম শেষে যে নিজের লেখা পড়তে বসে অন্য কারো লেখা পড়া মানে নিজের লেখা না হয়ে অন্য লেখা নিজের নামে ছাপানো মানে সেটা তার কাছে ভুল সিদ্ধান্ত বা ভুল ধারণা, যেটা নিজের কাজ নিজে করা উচিত, সেই বিষয়টার দিক থেকেও তার জ্ঞানচক্ষু খুলে গেছে। তোমরা ঠিক এইভাবে প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ করে যদি একবার রিডিং পড়ে নাও, দেখবে গল্পটা খুব সহজে তোমাদের আয়ত্ত হয়ে গেছে। বারবার চেষ্টা করবে এই 4টি পাঠ পর্যায়ক্রমে রিডিং পড়তে। চলো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই।